মুভিটির শুরুতেই প্রধান চরিত্র রেহানকে দেখানো হয়, যে নিজের বাবার প্রপার্টি বিক্রি করার জন্য সিমলাতে আসে। আর এই প্রপার্টিটির নাম গ্ল্যান ম্যানর। সে নাস্তা করার জন্য একটি হোটেলে ঢোকে। সেখানে সে দেখতে পায় হোটেলের মালিক একটি লোককে ভিখারি বলে তাড়িয়ে দিচ্ছে। এটি দেখে রেহানের খুব খারাপ লাগে। বাইরে বের হয়ে গাড়িতে ওঠার সময় রেহান দেখতে পায় সেই লোকটি তার গাড়ি থেকে কিছুটা দূরে বসেই ঘাস খাচ্ছে। এটা দেখে সাথে সাথে সে লোকটির কাছে গিয়ে কিছু টাকা সাধে। তখন লোকটি হেসে বলে, এখন আর আমার টাকা চাই না, আমার পেট ভরে গেছে। সে রেহানকে বলে যে তুমি অনেক দেরি করে ফেলেছো, কিন্তু তুমি এসেছো, তোমার দ্বারাই হবে, তুমিই পারবে। এগুলো বলে হাসতে হাসতে চলে যায়। কিন্তু রেহান তার কথার আগাগোড়া কিছুই বুঝতে পারে না। তারপর রেহান একটি হাসপাতালে যায়। সেখানে পুলিশ তাকে একটি ডেড বডি দেখায়। রেহান বলে, ইনি তো গ্লেন ম্যানরের কেয়ারটেকার বাবু। পুলিশ বলে তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। এরপর সে বাইরে এসে গ্লেন ম্যানরের বাকি দুজন কর্মচারীর সাথে কথা বলে। তারা বলে যে বাবুর মৃত্যু নাকি হার্ট অ্যাটাকের কারণে হয়নি, বরং তাকে সেই গ্লেন ম্যানরে থাকা অশরীরই মেরেছে। কিন্তু রেহান এ যুগের ছেলে, সে তো আর এসব কথায় বিশ্বাস করবে না। আর রিপোর্টে তো স্পষ্ট লেখাই আছে যে তার মৃত্যু হার্ট অ্যাটাকের কারণে হয়েছে। কিন্তু তারা দুজন আর সে বাড়িতে যেতে রাজি নয়। তারা রেহানকে বাড়ির চাবি দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রেহান গ্লেন ম্যানরে আসে আর ভিডিও কলে তার বাবাকে এসব কথা খুলে বলে। তার বাবা বলে, এই ডিলটা আমাদের জন্য অনেক বড়, হতে পারে কেউ ইচ্ছা করেই গুজব ছড়াচ্ছে যাতে আমরা এই ডিলটা কমপ্লিট করতে না পারি। এরপর তার পেছনের দরজাটি থেকে শব্দ আসে। সেখানে গিয়ে রেহান মাই ফেভারিট টিউনস নামের একটি ডায়েরি দেখতে পায়। এরপর সে পিয়ানোতে সেই সুরগুলো বাজাতে শুরু করে। তখনই সে খুব জোরে একটি মেয়ের চিৎকার শুনতে পায়। রেহান যখন সেখানে যায় তখন একটি বন্ধ ঘরের দরজার তালা ভেঙে পড়ে থাকতে দেখে। সেখানে বেশ কিছু সময় পার করার পর সে অনেক প্যারানর্মাল কর্মকাণ্ড লক্ষ্য করে। তাই সে এ বাড়ির আসল ঘটনা জানার জন্য বাড়ির মালিকের কাছে আসে। কিন্তু বাড়ির মালিক তাকে আসল কথা বলতে চায় না। রেহান খুবই জোরাজুরি করার পর সে বলে, এমন তো কোনো নিয়ম নেই যে বাড়িটি বিক্রি করব সেটি হন্টেড ফ্রি হতে হবে। সে বলে, আমার শুধু টাকা চাই, আর তোমার বাবাও তার কমিশন পেয়ে গেছে, তাই তুমি তোমার মুখ বন্ধ রাখো। এরপর রেহান আবার গ্লেন ম্যানরে ফিরে আসে। রাতে সেই মেয়েটির গানের শব্দে তার ঘুম ভাঙে। সে যখন সেখানে যায় সে দেখতে পায় মেয়েটি পিয়ানো বাজিয়ে গান গাইছে। যখনই সে দরজা খুলে ভিতরে যায় তখনই মেয়েটি উধাও হয়ে যায়। এরপর আবার সেই চিৎকারের শব্দ অনুসরণ করে রেহান একটি রুমে যায়, যেটা সবসময় বন্ধই থাকে। রুমে প্রবেশ করে সে একটি বড় ঝুড়ি দেখতে পায়। এটির ঢাকনা খোলার পর ভিতরে একটি মহিলার কাটা মাথা দেখতে পায়। এটি দেখে সে খুবই ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি রুমের বাইরে বের হয়, আর তখনই উপর থেকে তার উপর একটি ঝাড়বাতি পড়ে। সে কোনো মতে পাশ কাটিয়ে বেঁচে যায়, কিন্তু তার হাতের অনেকটা অংশ কেটে যায়। আর রেহান এই রাতে ভূতের উপস্থিতি প্রমাণ করার জন্য বাড়ির বিভিন্ন জায়গায় বেশ কিছু ক্যামেরা লাগায়। তো পরের দিন সকালে যখন রেহান তার ল্যাপটপে সেই ফুটেজগুলো চেক করছিল, তখনই হঠাৎ সেই ভিখারি লোকটি বাড়ির ভেতর থেকে কিছু জিনিস চুরি করে নিয়ে পালাতে শুরু করে। রেহানও তার পিছু পিছু ছোটে। কিছু দূর যাওয়ার পরই রেহান তাকে ধরে ফেলে। তখন রেহান দেখে যে লোকটি শুধু একটি ম্যাচের বাক্স নিয়ে এসেছে। তখন বলে, এটা তো তুমি চাইতেই পারতে, এভাবে চুরি করার কি প্রয়োজন ছিল? তখন ভিখারি লোকটি বলে যে চুরি তো শুধুমাত্র একটা বাহানা ছিল, আসল উদ্দেশ্য তো ছিল তোমাকে সেখান থেকে বের করে আনার, না হলে আমাদের সব কথা ও শুনে ফেলবে। আর এখানে রেহান তার কোনো কথাই বুঝতে পারছিল না। লোকটি বলে যে রাতের সেই চিৎকারগুলো কি তুমি শুনতে পাও? আর বলে, তোমার হাতে কি হয়েছে? রেহান বলে যে আঘাত পেয়েছি। এরপর সেই লোকটি রেহানের হাতে সিগারেটের ধোঁয়া ছাড়ে আর বলে, তুমি মিথ্যা বলছো। এটা বলেই সে সেখান থেকে চলে যেতে ধরে। আর রেহান দেখতে পায় তার হাতের ক্ষতটি আর নেই। তখন রেহান পেছন থেকে তাকে ডেকে বলে যে তুমি কে? তখন লোকটি তার কাছে এসে বলে যে ভূত আছে ওই ঘরে, তারা তোমাকে কিছু বলতে চায়, মন দিয়ে তাদের কথা শোনার চেষ্টা করো। তাই সে রাতে বাড়িতে এসে জেগে থাকে। আর হঠাৎ বুকশেলফ থেকে একটি বই নিচে পড়ে যায়। রেহান যখন বইটি তুলে আবার শেলফে রাখতে যায় তখন তার ভেতর থেকে একটি চিঠি পায়। আর এই চিঠির মাধ্যমেই গল্পের কাহিনী ৮০ বছর পেছনে চলে আসে। চিঠিটি পড়ে রেহান জানতে পারে যে ৮০ বছর আগে এই প্রাসাদে মীরা নামের একটি মেয়ে তার মা বাবার সাথে এখানে বসবাস করত। তার সাথে তার কেয়ারটেকার মার্গারেটও থাকত। সে পিয়ানো বাজাতে খুবই পছন্দ করত, আর তার পিয়ানো টিচার আইয়ারের মীরার উপর কুদৃষ্টি ছিল। তো একদিন মীরার বাবা মা কোনো কাজের উদ্দেশ্যে বেশ কিছুদিনের জন্য বাইরে যায়। তখন মীরা পিয়ানো টিচারকে বলে যে আমি কয়েকদিন পিয়ানো শিখতে আসতে পারবো না, কারণ আমার বাবা মা কোনো কাজের উদ্দেশ্যে বাইরে গেছে। তখন পিয়ানো টিচার আইয়ার বলে যে তুমি আসতে পারবে না তো কি হয়েছে, আমি তো তোমার ওখানে যেতেই পারবো। তখন মীরা বলে ঠিক আছে। তো পরের দিন আইয়ার মীরাকে পিয়ানো শেখাতে তার বাসায় যায়। ঠিক তখন পিয়ানো শেখানোর সময় আইয়ার মীরার সাথে অশোভন আচরণ করে। তখন নিজেকে বাঁচাতে মীরা একটি ক্যান্ডেলস দিয়ে আইয়ারের মাথায় আঘাত করে, আর সাথে সাথে আইয়ার মারা যায়। পুলিশ তদন্ত করে আইয়ারের বাসা থেকে মীরার বেশ কিছু জিনিসপত্র ও ছবি পায়। তখন পুলিশ বুঝতে পারে যে আইয়ারই দোষী ছিল।
একদিন রাতে মীরার স্বপ্নে আয়ার আসে আর বলে, যে কাজটি আমি জীবিত থাকতে করতে পারিনি সেটি আমি এখন করব। এতে মীরা খুবই ভয় পেয়ে যায়। তাই সে মার্গারেটকে বলে কিষানের মাধ্যমে একটি টেলিগ্রাম তার বাবা মার উদ্দেশ্যে পাঠায়, কারণ তার বাবা মা এ সমস্ত ঘটনার সম্পর্কে কিছুই জানে না। কিষান যখন টেলিগ্রাম পোস্ট করতে যায় তখন আয়ার তার মাথা কেটে গেটের সাথে ঝুলিয়ে দেয়। এতে তারা সবাই খুবই ভয় পেয়ে যায়। তারা দ্রুত এ বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয়। তারা যখন ব্যাগ গুছিয়ে গাড়িতে উঠবে তখন তারা গাড়ির সিটে ড্রাইভারের কাটা মাথা দেখতে পায়। তাই তারা আর এ বাড়ি ছেড়ে যেতে পারে না। তারা দুজন একসাথে সোফায় গুটিসুটি হয়ে বসে থাকে। তারা সম্পূর্ণভাবে ভয়ে আচ্ছন্ন হয়ে আছে। রাতে যখন মীরা মার্গারেটের কোলে শুয়েছিল তখন মার্গারেট উঠে ওয়াশরুমে যায়, আর হঠাৎই মীরা মার্গারেটের চিৎকার শুনতে পায়। আর মীরা ওয়াশরুমে গিয়ে সেই ঝুড়িতেই মার্গারেটের কাটা মাথা দেখতে পায়, যে ঝুড়িতে রেহান কাটা মাথা দেখেছিল। এখন মীরা সম্পূর্ণভাবে সেই বাড়িতে বন্দী হয়ে যায়। প্রত্যেক দিন আয়ারের আত্মা মীরার ওপর নির্যাতন চালাতো, আর এই অসহ্য কষ্ট সহ্য করতে না পেরে কয়েকদিন পরই মীরা আত্মহত্যা করে। যে দৃশ্যটি রেহান কয়েকবার দেখতে পেয়েছিল। মীরা আসলে ৮০ বছর আগেই আত্মহত্যা করেছিল, আর মৃত্যুর পরেও সে এই আত্মার নির্যাতনের শিকার হয়ে আসছে ৮০ বছর ধরে। রেহান এবার মীরার রুমে গিয়ে মীরার ছবিটি দেয়ালের সাথে ঠিকমতো লাগিয়ে দেয়, আর ঠিক করে যে মীরার আত্মাকে সে আয়ারের কবল থেকে যে কোনোভাবে হোক মুক্ত করবেই। তাই পরের দিন রেহান প্যারানর্মাল এক্সপার্ট মিস স্টিফেনের কাছে যায়, আর মীরার লেখা চিঠিটি সে মিস স্টিফেনকে দেখায়। সে বলে, আজ রাতে আমি গ্লেন ম্যানরে আসব। রাতে ম্যানরে এসেই মিস স্টিফেন প্রচণ্ড ভৌতিক শক্তি অনুভব করে। সে আয়ারের উপস্থিতি অনুভব করে এবং তার শক্তি সম্পর্কেও বুঝতে পারে। সে বুঝতে পারে এই প্রফেসরের আত্মাকে প্রতিহত করার ক্ষমতা তার নেই। তাই সে দ্রুত সেখান থেকে চলে যায়, আর যাওয়ার সময় রেহানকেও চলে যেতে বলে। রেহান তাকে আটকানোর খুবই চেষ্টা করে, কিন্তু সে খুবই ভয় পেয়েছিল, তাই সে দ্রুত সেখান থেকে চলে যায়। এখন রেহান সে বাড়িতে একা ছিল। সে বারবার আয়ারের নাম নিতে শুরু করে, কারণ সে জানে প্রেতাত্মাদের নাম নিলে তাদের শক্তি আরও বেড়ে যায়। বেশ কয়েকবার আয়ারের নাম নেওয়ার পর বাড়ির সবগুলো বাতি একা একা নিভে যেতে শুরু করে। এবার সে মীরার রুমের দিকে যায়, তখনই রুমের দরজাটি লক হয়ে যায়। সে দরজাটি খোলার খুবই চেষ্টা করে, তখনই আয়ারের আত্মা এসে তাকে বাইরে ফেলে দেয়। এরপর রেহান যখন সামনের দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করার চেষ্টা করে তখন সে দরজাটিও লক হয়ে যায়। এরপর মীরার আত্মা এসে সিঁড়িতে দাঁড়িয়ে বলে যে, তুমি যতই চেষ্টা করো আমাকে বাঁচাতে পারবে না। এরপর আবারও সেই চিৎকারের শব্দ। এরপর রেহান হতাশ হয়ে সারা রাত বাইরে বসেছিল। পরের দিন সকালে ঘুম ভাঙার পর সে সেই ভিখারি বাবাকে দেখতে পায়। সে বলে, তোমার উদ্দেশ্য ঠিক ছিল কিন্তু চেষ্টা ভুল ছিল। এরপর রেহান বলে যে, আমার কি করা উচিত? উত্তরে বাবা বলে, অনুভূতি। আর বাড়ির দরজা একা একাই খুলে যায়, আর রেহান বাড়ির দিকে অগ্রসর হয়। আর ভিখারি বাবা তার হুক্কায় টান লাগিয়ে রেহানের দিকে ধোঁয়া ছাড়ে। সেটি তার ভেতরে ঢুকে যায়। সে এখন বাড়িতে গিয়ে পিয়ানোতে সেই সুর বাজাতে শুরু করে যেটা মীরা আগে বাজাতো। কিছুক্ষণ পর রেহান পিয়ানোতেই শুয়ে পড়ে। ঘুম ভাঙার পর আশেপাশের সবকিছু ঝকঝকে দেখে সে অবাক হয়ে যায়। সে নিউজ পেপারে ৮০ বছর আগের ডেট দেখে। সে বাইরে গিয়ে আশেপাশের পরিবেশ দেখে যা সম্পূর্ণ বদলে গিয়েছে। সে দেখতে পায় মীরা তার বাবা মাকে বিদায় দিচ্ছে, অর্থাৎ তার বাবা মা কোনো কাজের উদ্দেশ্যে বাইরে যাচ্ছে। সে বুঝতে পারে সে ৮০ বছর পেছনে চলে এসেছে, যেখান থেকে এই চিঠিটি শুরু হয়েছে। পরের দিন রেহান জঙ্গলে হারিয়ে গেছে এমন ভান ধরে মীরার কাছে রাস্তার খোঁজ করে। মীরাও তাকে রাস্তা দেখিয়ে দেয়, আর তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। পরের দিন প্রফেসর আইয়ার মীরার বাসায় পিয়ানো শেখাতে আসে। কিছুক্ষণের মধ্যে রেহানও সেখানে কিছু গিফট নিয়ে আসে। সে মীরাকে রাস্তা চিনিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। সে বলে, আমি পিয়ানো শুনতে খুবই পছন্দ করি। তুমি পিয়ানো বাজাও, আমি এখানে বসে তোমার পিয়ানো শুনি। তখন প্রফেসর আইয়ার বলে, আমি মোটেও পছন্দ করি না আমার আর আমার স্টুডেন্টের মাঝখানে কেউ আসুক। তখন রেহান বলে, ঠিক আছে, আমি বাইরে বসেই পিয়ানো শুনি। এতে আমি পিয়ানো শুনতে পারবো আর আপনাদেরও সমস্যা হবে না। রেহান যখন বাইরে দাঁড়িয়ে থাকে তখনই হঠাৎ প্রফেসর পেছন থেকে এসে তার মাথায় আঘাত করে। সে কাঁচ ভেঙে বাইরে পড়ে যায়, আর রুমে এসে দরজা লক করে দেয়। সে এখন মীরাকে নির্যাতন করতে শুরু করে। রেহান বাইরে থেকে বারবার মীরাকে প্রফেসরের উপর আক্রমণ করা থেকে বিরত থাকতে বলে, কিন্তু বাইরে থেকে কোনো শব্দই ভেতরে আসে না। আর মীরাও চিঠি অনুযায়ী সেই স্ক্যান্ডেলস দিয়ে আইয়ারের মাথায় আঘাত করে, আর সাথে সাথে আইয়ারের মৃত্যু হয়ে যায়। এখন রেহান তার মাথায় হাত দিয়ে বাইরে বসে থাকে। তার মূল উদ্দেশ্য ছিল প্রফেসরকে যে কোনোভাবে বাঁচানোর, কারণ প্রফেসর যদি মারা না যেত তাহলে মীরাও কোনো অত্যাচারের সম্মুখীন হতো না। পরের দৃশ্যে দেখানো হয় মীরা এবং মার্গারেট রেহানকে হাসপাতালে নিয়ে যায়। রাতে যখন রেহান বেডে শুয়েছিল তখন তার পাশের একজন পেশেন্ট তাকে জানায়, তোমাকে যারা এখানে নিয়ে এসেছিল তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট করেছে, তাদের অবস্থা খুবই খারাপ, তাদেরকে পাশের মহিলা ওয়ার্ডে রাখা হয়েছে। রেহান দ্রুত মহিলা ওয়ার্ডের দিকে যায়, কিন্তু সেখানে মীরা ছিল না, বরং সেখানে আইয়ার ছিল। সে তার গলা চেপে ধরে আর বলে, আমি জানি তুমি ৮০ বছর আগে থেকে এসেছো, কিন্তু আমি তোমার উদ্দেশ্য কোনোভাবেই সফল হতে দেব না। তখনই তার ঘুম ভেঙে যায়। এটা তার একটি স্বপ্ন ছিল। আর এই স্বপ্নটি কি আইয়ারই তাকে দেখিয়েছিল? কমেন্টে জানান। আর পাশাপাশি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন একটু উৎসাহ দিতে।
রেহান খুব দ্রুত হাসপাতাল থেকে বেরিয়ে ম্যানোরের উদ্দেশ্যে রওনা দেয়, কারণ আজকেই সেই দিন ছিল যেদিন কিষান টেলিগ্রাম পোস্ট করতে যাবে। কিন্তু সে গিয়ে দেখে কিষানকে এর মধ্যেই আইয়ার শেষ করে ফেলেছে। এখন সে তাদের সবাইকে বোঝাতে শুরু করে যে সে ৮০ বছর আগে থেকে এখানে এসেছে মীরাকে বাঁচাতে। সে এই সময়ের লোক না, আর তাদের সামনে কি হতে চলেছে এসব কিছুই সে জানে। কিন্তু মীরা এবং মার্গারেট তার কথায় বিশ্বাস করছিল না। তাই সে মীরার স্বপ্নের কথা বলে। সে বলে, আমি জানি কাল রাতে আইয়ার তোমার স্বপ্নে এসেছিল আর বলেছে যেটা সে বেঁচে থাকতে করতে পারেনি সেটা সে এখন করবে। এই বলে সে মীরাকে জড়িয়ে ধরে আর বলে, আমাকে বিশ্বাস করো না বলে তাড়িয়ে দাও। সাথে সাথে মীরা তাকে তাড়িয়ে দেয় আর বলে, আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না। আসলে রেহান এখানে আইয়ারের উপস্থিতি অনুভব করছিল। পরের দিন মীরা এবং মার্গারেট রেহানের সাথে দেখা করতে যায়। রেহান তাদের সাথে চিঠির মাধ্যমে কথা বলে, কারণ আত্মারা চিঠি পড়তে পারে না, তাই এভাবে কথা বলা নিরাপদ। তারপর তারা চার্চের ফাদারের কাছে যায়। ফাদার বলে, আমি তোমাদের এই মুহূর্তে তেমন একটা সাহায্য করতে পারবো না, কিন্তু কয়েক মাইল দূরে একটি দরগা আছে, সেখানের সুফি বাবা তোমাদের সাহায্য করতে পারে। তোমরা যতক্ষণ না পর্যন্ত সেখানে পৌঁছাও ততক্ষণ পর্যন্ত তোমাদের জন্য আমি দোয়া করতে থাকবো, আর এর ফলে সেই আত্মাটি তোমাদেরকে আটকাতে পারবে না। তারা রাতে একটি হোটেলে থাকার সিদ্ধান্ত নেয়, আর আইয়ার কোনোভাবেই তাদের কাছে পৌঁছাতে পারছিল না, কারণ চার্চের ফাদার তাদের জন্য দোয়া করে যাচ্ছিল। আর আইয়ার যেহেতু ফাদারের ওপর সরাসরি আক্রমণ করতে পারছিল না, তাই সে সাপের বেশ ধারণ করে ফাদারকে মেরে ফেলে। রাত্রে হোটেলের রুমে ফোন আসে, তখন মার্গারেট ফোন তোলে আর অপর পাশ থেকে শব্দ আসে আইয়ার, আর মার্গারেটও বলে ফেলে আইয়ার। এর ফলে প্রফেসরের শক্তি বেড়ে যায়। এরপর মার্গারেট রুমে ফিরে আসে। তখন আমরা দেখতে পারি মার্গারেটের ভেতরে প্রফেসরের আত্মা ঢুকে গেছে। সে মীরার কাছে গিয়ে মীরাকে বিরক্ত করতে শুরু করে। মীরা চিৎকার করে রেহানকে ডাকতে শুরু করে। তখন প্রফেসর চেয়ার দিয়ে দরজা আটকে দেয়। রেহান হোটেলে থাকা একটি ক্রস তুলে নেয় আর দরজাটি ভেঙে সেটি মার্গারেটের শরীরে ঢুকিয়ে দেয়। এতে প্রফেসরের আত্মা অসহ্য যন্ত্রণায় ছটফট করতে থাকে। আর সে এই ফাঁকে মীরাকে নিয়ে রুমের বাইরে চলে আসে আর দরজাটি লক করে দেয়। তারা গাড়ি নিয়ে দ্রুত রওনা দেয় এবং একটি জঙ্গলে রাত কাটায়। পরদিন সকালে তারা আবার দরগার উদ্দেশ্যে রওনা দেয়। তাদের এখন মাত্র ১ মাইল পথই বাকি ছিল দরগা থেকে। তারা জঙ্গলের মাঝখান দিয়ে যেতে শুরু করে। তখনই সেখানে আইয়ার চলে আসে। তারা যখন দরগার খুবই কাছে চলে এসেছিল তখনই আইয়ার তাদের ওপর আক্রমণ করে। সে একটি গাছের ডাল দিয়ে রেহানকে আটকে রাখে। রেহান কোনোভাবে ডালটি থেকে মুক্ত হয়ে সেটিকে প্রফেসরের পেটে ঢুকিয়ে দেয়। এর ফলে সে একটি গর্তে গিয়ে পড়ে। রেহান এবং মীরা সেই গর্তের উপরে আরও অনেকগুলো গাছের গুঁড়ি দিয়ে আটকে দেয়। এরপর আবার দরগার দিকে যেতে শুরু করে। আর তখনই আইয়ার সেখান থেকে লাফ দিয়ে উপরে উঠে যায় আর মীরাকে টানতে শুরু করে। তখন রেহান তার পা ধরে তাকে দরগার সামনে দাঁড় করিয়ে দেয়, আর তার শরীর যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। সে উড়ে গিয়ে দরগা থেকে অনেক দূরে গিয়ে পড়ে আর তারা দরগায় প্রবেশ করে। দরগায় প্রবেশ করেই রেহান দেখে যে দরগার সুফি বাবা আর কেউ নয়, বরং সেই ভিখারি বাবা, যে তাকে ৮০ বছর পেছনে পাঠিয়েছে। বাবা বলে, হয়েছে তো তোর দ্বারা। সুফি বাবা তাকে জানায় যে মীরা আজও আইয়ারকে সাথে নিয়ে ঘুরে, কারণ মীরার গলার লকেটে আজও আইয়ারের রক্ত লেগে আছে। আর এই রক্ত তখন লাগে যখন আইয়ারের মৃত শরীর মীরার ওপর পড়ে যায়। লকেটটি মীরা আর রক্তটি আইয়ার। এই লকেটের কারণে আইয়ার মীরার সাথে জুড়ে আছে। তাদেরকে এখান থেকে আলাদা করা খুবই মুশকিল। তবে এখান থেকে ১ মাইল দূরে একটি গ্রাম রয়েছে। সেখানে অনেক আগে লোকজনের বসতি ছিল, তবে এখন আর সেখানে কেউ থাকে না। সেই গ্রামে একটি কুয়ো আছে যার গভীরতা আজ পর্যন্ত কেউ মাপতে পারেনি। বলা হয় সেই কুয়োতে যদি কেউ পড়ে যায় তাহলে সে তার আসল গন্তব্যে পৌঁছে যায়। আর মানুষ ৫টি তত্ত্ব দিয়ে তৈরি: মাটি, বাতাস, আগুন, পানি এবং রক্ত। সে বলে যদি এই ৫টি তত্ত্বের সাথে সেই লকেটটিকেও কুয়োতে ফেলা হয় তাহলে আইয়ার চিরকালের জন্য তার নিজের জগতে চলে যাবে। আর মীরাকে বলে যতক্ষণ পর্যন্ত সে দরগার ভেতরে আছে ততক্ষণ পর্যন্ত সে নিরাপদ, আর দরগার বাইরে যাওয়ার সাথে সাথেই আইয়ারের আত্মা তার সাথে জুড়ে যাবে আর তাকে দরগার পবিত্র পানি দেয়। এই পানি আইয়ারের শরীরে ছিটিয়ে দিলে সে কিছুক্ষণের জন্য দুর্বল হয়ে পড়বে। এবার তারা দুজন সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। তারা কুয়োর কাছে পৌঁছে যায়। সুফি বাবার কথা মতো তারা কুয়োতে আগুন এবং মাটি ঢেলে দেয়, আর পানি এবং বাতাস তো আগে থেকেই সেখানে ছিল। এবার যখন মীরা তার গলা থেকে লকেটটি খুলতে যাবে ঠিক তখনই কুয়ো থেকে আইয়ারের আত্মা উঠে তাদের উপর আক্রমণ করে আর মীরাকে টেনে নিয়ে যেতে শুরু করে। তখন মীরা তার হাতে থাকা দরগার পানি আইয়ারের শরীরে ছুঁড়ে মারে। তখন আইয়ার ছটফট করতে করতে দূরে সরে যায়। এরপর রেহান আর মীরা যখন প্রায় কাছাকাছি চলে এসেছিল তখন তাদের মাঝখানে একটি দেয়াল তৈরি হয়ে গিয়েছিল, মানে আইয়ার আবারও তাদের কাছে চলে এসেছিল। আইয়ার তাদের দুজনকে গোলকধাঁধায় ফেলে দেয় আর সুযোগ বুঝে মীরার উপর আক্রমণ করে। তখন রেহান দেয়ালের ওপর দিয়ে লাফিয়ে মীরার কাছে আসে, আর মীরার হাত থেকে ততক্ষণে দরগার পবিত্র পানি পড়ে গিয়েছিল। রেহান সেটিকে তুলে আইয়ারের দিকে ছেটাতেই আইয়ার আবার পালিয়ে যায়। তারা দুজন আবার কুয়োর কাছে চলে আসে। তখনই পেছন থেকে দেয়াল ভেঙে যায় আর দেয়ালের ইটগুলো তাদের শরীরে লেগে তারা নিচে পড়ে যায়, আর দরগার পানির বোতলও ভেঙে যায়। ফলে তাদের কাছে আইয়ারকে আটকানোর মতো আর কিছুই রইল না।
এবার আইয়ার তার ক্ষমতার সাহায্যে গাছের শিকড় দ্বারা রেহানকে উল্টো করে ঝুলিয়ে দেয় আর মীরাকেও বেঁধে ফেলে। মীরা কুয়োর খুব কাছে থাকায় সে গলা থেকে লকেটটি খুলে কুয়োর দিকে ছুঁড়ে মারে। তখন পরিবেশ শান্ত হয়ে যায়। তারা মনে করে আইয়ারের আত্মা হয়তো চিরকালের জন্য চলে গেছে, কিন্তু কিছুক্ষণ পরে আইয়ারের আত্মা এসে মীরাকে টেনে হিঁচড়ে সেখান থেকে নিয়ে যায়। রেহান কিছুই বুঝতে পারছিল না যে লকেটটিকে কুয়োতে ফেলার পরেও কেন আইয়ারের আত্মা আবার ফিরে আসলো। রেহান কোনোভাবে গাছের শিকড় থেকে নিজেকে মুক্ত করে। সে কুয়োর দিকে গিয়ে দেখে যে লকেটটি একটি পাথরের উপর আটকে আছে। রেহান সেখানে থাকা একটি রশি নিয়ে একটি খুঁটির সাথে বাঁধে আর অপর অংশটি নিয়ে কুয়োর দিকে নেমে পড়ে। আর এদিকে আইয়ার মীরার ওপর নির্যাতন করছিল। তখনই রেহান লকেটটি কুয়োর ভেতরে ফেলে দেয় আর সাথে সাথে আইয়ার ছটফট করতে করতে রেহানের সামনেই কুয়োর ভেতরে পড়ে যায়। আর মীরা এদিকে রেহানকে খুঁজতে খুঁজতে কুয়োর সামনে আসে। রেহান যে খুঁটিতে রশিটি বেঁধেছিল সেটি দুর্বল হওয়ায় খুঁটিটি ভেঙে মীরার সামনেই রেহান কুয়োতে পড়ে যায়। রেহান এখন তার আসল জীবনে ফিরে আসে, কারণ এই কুয়োতে যেই পড়ে সে তার আসল জায়গায় পৌঁছে যায়। এবার সে গ্লেন ম্যানরে প্রবেশ করে। সেখানে কেউ ছিল না। সে সেই বইটির ভেতর থেকে একটি চিঠি পায়। সেই চিঠিতে মীরা রেহানকে ধন্যবাদ জানায়। এতে রেহান বুঝতে পারে যে মীরার জীবন থেকে আইয়ার চলে গিয়েছে। আর এর সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, যদি আমার এই এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।